নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে এপ্রিল মাস শুরু হয়ে গেছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় চলে এসেছে। এবং আপনারা জানেন 1 এপ্রিল থেকে 31 জুলাইয়ের মধ্যে সাধারণত আইটিআর ফাইল করতে হয়। এবং যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে কিন্তু 31 জুলাইয়ের পরে আপনি যদি আইটিআর ফাইল করেন সেক্ষেত্রে জরিমানা দিতে হয়। তো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় যেটা আমাদের সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে কি ছাড়, অর্থাৎ ডিডাকশন ক্লেম করা। এবং যার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স। তো এইচআরএ নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু নোটিশ ইস্যু করছে যে কারা কারা এইচআরএ পাওয়ার যোগ্য বা কাদেরকে জরিমানা দিতে হতে পারে। এবং সেই সঙ্গে আমরা আজকে এই এইচআরএ নিয়ে আয়কর দপ্তর এই নতুন আর্থিক বছরে কি কি বিষয় বলেছে, কি কি নিয়ম মানতে হবে, কি কি ডকুমেন্টস রাখতে হবে, বা এইচআরএ ছাড়ের যে ন্যায্য ক্ষেত্রে হিসেব, সেই হিসেবটাই বা কী, বা সেই সঙ্গে গ্রাম বা মেট্রো শহরে যদি কেউ থাকে তো সেক্ষেত্রে সে এইচআরএটা কত কি ছাড় পেতে পারে এবং কে এইচআরএ ছাড়ের সুবিধাটা পাবেন না, এইরকম আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং সেই সঙ্গে যেটা অনেকের মনের মধ্যে কোশ্চেন থাকে যে আমি তো এইচআরএ অনেক আগে নিয়ে নিয়েছি ছাড়টা, তো এখন আর কোনো সমস্যা না। আয়কর দপ্তরের নতুন আইন অনুযায়ী কিন্তু পুরনো কত বছর পর্যন্ত আপনার এইচআরএ হিসেব দেখতে পারে সেটাও কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স এটা এমন একটি অংশ যেটা কর্মচারীদের তাদের সংস্থা বা সরকার দিয়ে থাকে। তো এই এইচআরএ নিয়ে দেখা যাচ্ছে অবৈধ অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তারা এইচআরএ থেকে ছাড় নিচ্ছে এবং এই যে ছাড় নিচ্ছে তার সীমা হচ্ছে 8,000, 10,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু প্রতারণা করেছে আয়কর দপ্তরের সঙ্গে। শুধু তাই নয়, বলছে কিছু জায়গায় নাকি 1 কোটি টাকা পর্যন্ত এইচআরএতে যে ক্লেম করেছে সেখানে দুর্নীতি আছে, তাদের তথ্যের কোনো মিল নেই, তারা বাস্তবে এই টাকাটি এইচআরএ হিসাবে দেয়নি। শুধু তাই নয়, এই যে এইচআরএ যেটা আপনি ছাড় নিতে চাইছেন, তো সেটা যদি আপনি ভাবেন যে আমি তো অনেক আগে নিয়ে নিয়েছি, সেটার ক্ষেত্রে কী হবে। এখানে বলছে যে মোটামুটি আয়কর দপ্তরের হাতে ক্ষমতা আছে গত 4 বছরে আপনার ফাইল তারা পুনরায় রিভিউ করতে পারে। অর্থাৎ আপনি গত 4 বছরে কী কী তথ্য দিয়েছেন, কী কী রিডাকশান নিয়েছেন সেটা নিতে পারে এবং সেই সঙ্গে এইচআরএও কিন্তু তারা দেখতে পারবে। শুধু তাই নয়, আইটিআর ফাইল করার সময় যে তথ্য আপনি দিয়েছেন তার ডকুমেন্টস আপনি রেখেছেন নাকি সেটাও কিন্তু আপনাকে চা হতে পারে। কারণ এখনই এইভাবে মেল আসছে, কারণ দেখা যাচ্ছে ভারত সরকারের রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে এইচআরএ যেটা মানে মিথ্যা তথ্য দিয়ে নেওয়া হয়েছে। তো তাই আপনাকেও কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ নোটিশ কিন্তু আসছে এবং সেই অনুযায়ী কিন্তু নিয়মটি হচ্ছে। তো এই এইচআরএ বা বাড়ি ভাড়া ভাতাটা কি, এটা বেতনের একটা অংশ যেটা কর্মচারী যারা বেতন হিসাবে পায়, সেটা কোনো সংস্থা থেকে হতে পারে, কোনো সরকারি রাজ্য সরকার কেন্দ্র সরকারে হতে পারে, বা কোনো অন্য কোনো স্বশাসিত সংস্থা থেকে হতে পারে। তো সেখানটায় তাদের বাড়ি ভাড়া বাবদ যে টাকাটি দেওয়া হয় সেটাকে বলা হয় এইচআরএ অ্যালাউন্স। এই যে এইচআরএ কর সুবিধার জন্য যোগ্যতা, কে এটা নিতে পারবে, প্রথমত তো আপনাদের বলেই দিলাম যে যোগ্যতা হচ্ছে অবশ্যই একজন বেতনভোগী কর্মচারী হতে হবে এবং তাকে ভাড়া করা বাসস্থানে থাকতেই হবে এবং ভাড়াও দিতে হবে। স্বনিযুক্ত ব্যক্তিরা অর্থাৎ সেলফ এমপ্লয়েড যারা, তারা কিন্তু এই এইচআরএ ট্যাক্সের সুবিধা পাবেন না। আরও এইচআরএ ট্যাক্স সুবিধাগুলি শুধুমাত্র তখনই পাওয়া যায় যদি ব্যক্তি পুরনো ট্যাক্স রিজিম চয়েস করে। আপনারা জানেন এখন ওল্ড রিজিম এবং নিউ রিজিম বলে দুটো রিজিম এসছে, তো সেক্ষেত্রে ওল্ড রিজিমে কিন্তু শুধুমাত্র এই সুবিধাটা পাওয়া যায়। এইচআরএ ছাড়ের হিসেব, অর্থাৎ এইচআরএ যে ক্লেম করবেন তার হিসেবটা কী আছে, এখানে 3টা শর্ত বলেছে। সেই 3টা শর্তের মধ্যে যেটা ন্যূনতম হবে, অর্থাৎ যেটা সবচেয়ে কম হবে, সেটাকেই এইচআরএ ছাড়ের হিসেব বলা হচ্ছে। 3টা বলতে কী কী, প্রথমত হচ্ছে আপনি নিয়োগকর্তার থেকে অ্যাকচুয়ালি কত টাকা এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া পেয়েছেন সেটা একটা, কারণ এটাও আপনি দেখতে পাবেন আপনার অ্যানুয়াল স্টেটমেন্টে, যে বেতনের যে স্টেটমেন্ট আছে সেখানে আপনি টোটাল এইচআরএ দেখতে পাবেন। দ্বিতীয়ত হচ্ছে বলছে যে বার্ষিক ভাড়া মাইনাস বেতনের 10%, অর্থাৎ আপনার যে বার্ষিক ভাড়াটা দেন আপনি যেখানে থাকছেন রেন্টে, সেখানটায় যে ভাড়াটা দিচ্ছেন টোটাল, সেখান থেকে বেতন বলতে বেসিক এবং ডিএম নিয়ে, তো তার 10% আপনি বিয়োগ করুন। বিয়োগ করার পরে যেটা হবে সেটা একটা অ্যামাউন্ট। এবং 3 নম্বর হচ্ছে কর্মচারী যদি মেট্রো শহরে বসবাস করে তার জন্য 50% মূল বেতনের কিন্তু 50%, আর অন্যান্য নন মেট্রো শহরগুলিতে 40%।
এইগুলোর মধ্যে যেটা সবচেয়ে কম হবে সেটাকেই আপনি কিন্তু নিতে পারবেন এইচআরএ ক্লেম হিসাবে। অর্থাৎ আবারও একবার জিনিসটা একবার বলে নিই, আপনি যত টাকা টোটাল ভাড়া পেয়েছেন, ভাড়া হিসাবে পেয়েছেন এইচআরএ, সেটা আপনি স্টেটমেন্টে দেখতে পাবেন। দ্বিতীয়ত হচ্ছে বার্ষিক যে ভাড়া দিয়েছেন 1 বছরে, সেখান থেকে আপনি আপনার বেতনের 10% বিয়োগ করবেন। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যদি মেট্রো শহরে বসবাস করেন তাহলে মূল বেতনের 50%, আর নন মেট্রো অর্থাৎ আধা শহর বা হচ্ছে গ্রাম, সেক্ষেত্রে আপনার 40%, বেতনের মূল বেতনের 40%। এই 3টা অপশান আপনাকে দেওয়া হবে, তার মধ্যে যেটা সবচেয়ে কম হবে সেটাই আপনি এইচআরএ ক্লেম করতে পারবেন। মেট্রো বলতে কলকাতা, দিল্লি, বোম্বে এইরকম কিন্তু বড় বড় শহরগুলোকে মেট্রো শহর বলা হচ্ছে। শুধু তাই নয়, প্রমাণের একটা তালিকা দিতে বলা হয়েছে, বা তালিকা ওরা ঘোষণা করেছে যে কী কী এইচআরএ ছাড়ানোর জন্য কী কী ডকুমেন্টস আপনাকে রাখতে হবে। প্রথমত হচ্ছে বৈধ ভাড়া চুক্তি, অর্থাৎ আপনি যে ভাড়ায় নিয়েছেন তার একটা অবশ্যই বৈধ চুক্তি হিসাবে ডকুমেন্টস থাকতে হবে। ভাড়া চুক্তিতে অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে যেটা আয়কর আইনে মেনে চলছে। যেমন এখানটায় আপনারা জানেন যে 50,000 টাকার বেশি যদি ভাড়া হয় মাসিক ভাড়া, সেক্ষেত্রে আপনাকে টিডিএস কাটাতে হবে, এবং ভাড়া চুক্তিতে উল্লেখ করতে হবে যে টিডিএসটা প্রযোজ্য কিনা এবং এটি কে কাটবে এবং কিভাবে কাটা হবে, এটাও কিন্তু ভাড়া চুক্তিতে থাকতেই হবে। অর্থাৎ আয়কর আইন অনুযায়ী টিডিএসটাও কিন্তু আপনার ভাড়া চুক্তি বা রেন্টের যে এগ্রিমেন্ট সেখানে থাকতেই হবে। এছাড়া ভাড়া চুক্তিতে অবশ্যই ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার, অর্থাৎ মালিক এবং ভাড়াটে দুজনেরই মৌলিক বিবরণ থাকতে হবে, এবং সেক্ষেত্রে বাড়িওয়ালা এবং ভাড়াটের প্যান এবং আধার দেওয়া থাকলে কিন্তু অবশ্যই ভালো। এরপরে আসছি ভাড়ার রসিদ। শুধুমাত্র বাড়ি ভাড়া চুক্তিপত্র থাকলে হবে না, আপনাকে রসিদও রাখতে হবে। রসিদ আপনাকে সংগ্রহ করে রাখতে হবে, এবং সেই সঙ্গে এটা কিন্তু বাড়ি ভাড়া ক্লেম করার জন্য এই রসিদ কিন্তু যথেষ্ট, মানে এগ্রিমেন্ট কিন্তু যথেষ্ট নয়, তার জন্য আপনাকে রসিদ অবশ্যই লাগানো উচিত। এবং সেই সঙ্গে তাই শুধু নয়, ভাড়া রসিদগুলি প্রমাণ হিসাবে কাজ করে বেতনভোগী কর্মচারী প্রকৃতপক্ষে আর্থিক বছরে কত টাকা ভাড়া দিয়েছে, অর্থাৎ এটা একটা প্রমাণ হিসাবে ধরা হবে কত টাকা ভাড়া দিয়েছেন। এবং সেই সঙ্গে বলা হচ্ছে নেট ব্যাঙ্কিং মতন যদি আপনি ইলেকট্রনিক পদ্ধতিতে ভাড়া দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বাড়ি ভাড়ার রসিদ সংগ্রহ করতেই হবে। ওদের কিন্তু একজন নিয়োগকর্তা বেতনের উপর টিডিএস কাটার সময় কিন্তু ওই প্রমাণ দেখতে চাইবে, অর্থাৎ বাড়ি ভাড়া চুক্তি এবং টিডিএস মানে রসিদ, না হলে কিন্তু সে বেশি পরিমাণে ট্যাক্স আপনার থেকে কাটতেই পারে। অর্থাৎ তথ্য যদি আপনি না দেন তাহলে আপনার নিয়োগকর্তা বা যেখানে আপনি চাকরি হচ্ছেন তারা বেশি ট্যাক্স নিতেই পারে। এবার হচ্ছে ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেট ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিং, ইউপিআই আইডির মাধ্যমে যদি আপনি বাড়ি ভাড়া দেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই তথ্যটা কিন্তু রাখতে হবে যে কবে দিয়েছেন। কারণ কি, যদি কখনো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনার তথ্য চাই, তাহলে আপনি ব্যাঙ্কিং স্টেটমেন্ট বা ইউপিআই যে স্টেটমেন্ট সেটা আপনি দিয়ে দিতে পারেন। 1961 269 এসটি আইনের অধীনে 2 লক্ষ টাকা বা তার বেশি আপনি নগদ দিতে পারবেন না, এবং 2 লক্ষ টাকার বেশি যদি আপনি বাড়ি ভাড়া দেন নগদে, তো সেক্ষেত্রে 271 ডিএ ধারার অধীনে আপনাকে জরিমানাও করা হতে পারে। তাই অবশ্যই 2 লক্ষ টাকার বেশি কোনোভাবে আপনি বাড়ি ভাড়াটা নগদে দেবেন না, অর্থাৎ এই ভুলটি করলেই কিন্তু আপনার জন্য জরিমানা অপেক্ষা করে আছে। এবারে আসি বাড়িওয়ালার প্যান, অর্থাৎ যিনি বাড়ির মালিক তার জন্য কিন্তু অবশ্যই তার কাছ থেকে আপনি প্যান নাম্বারটা নিয়ে নেবেন। এবং এখানে বলা হচ্ছে অবশ্যই আপনাকে তখনই বাড়িওয়ালার প্যান নাম্বার দিতে যদি আপনার বাড়ি ভাড়াটা 1 লক্ষ টাকার বেশি হয় বছরে। শুধু তাই নয়, আয়কর নিয়মগুলি শুধুমাত্র একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে লাগু হবে, এবং যে হচ্ছে অবশ্যই বেতনভোগী। তো অনেকে কি করে, আয়কর ফাইল করার সময় বাড়িওয়ালার প্যানটাকে এড়িয়ে যায়। হ্যাঁ, আইটিআর ফাইল করার সময় কিন্তু প্যানের তথ্য চায় না, কিন্তু কখনও আপনার কাছ থেকে তার অনুলিপি বা প্রতিলিপি বা জেরক্স চাইতে পারে যদি আপনার তথ্যে কিছু মনে হয় যে গণ্ডগোল আছে। এবারে আসি পরিবারের সদস্যদের ভাড়া প্রদান, অর্থাৎ ধরুন আপনি আপনার বাড়িতে আছেন, সেখানে ভাড়া দিচ্ছেন, এবং আপনার পরিবারে আরও অনেকে আছে, তো তারাও যদি বাড়ি ভাড়া দিয়ে থাকে সেইগুলোও কিন্তু আপনাকে তথ্য গুছিয়ে রাখতে হবে। কারণ একই বাড়িতে থাকছেন, একই ভাড়া, একই বিল্ডিংয়ে থাকা, মানে একই কোয়ার্টারে থাকার পরেও আপনারা দুটো ভাড়া ক্লেম করছেন, এবং প্রয়োজন হলে তাদেরও কিন্তু ট্যাক্স রিটার্নে এই বিষয়টা দেখাতে হবে। যদি কেউ নিজের বাড়িতে থেকে ট্যাক্স রিটার্নে এই ডিডাকশানটা ক্লেম করেন এইচআরএ, সেক্ষেত্রে তিনি সমস্যায় পড়তে পারেন। কারণ কি, এটা শুধুমাত্র ভাড়ায় থাকলে দেয়া হবে, এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি সঠিকভাবে এর নিয়মটা পালন করছেন। যদি কেউ পিতামাতা বা আত্মীয়র বাড়িতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এইচআরএ দাবি করতে পারেন, সেটা কিন্তু আয়কর আইন অনুযায়ী বিভিন্ন শর্ত মেনে চলে। এমনকি স্ত্রীর নামে যদি কোনো বাড়ি থাকে, সেক্ষেত্রেও যদি আপনি তাকে বাড়ি ভাড়া দেন, সেটাকেও কিন্তু আপনাকে দেখাতে হবে। তবে হ্যাঁ,
রিসেন্টলি দিল্লি হাইকোর্টের একটি রায় বলছে যে এইচআরে সুবিধা অবশ্যই আপনার স্ত্রীর কাছ থেকে নিতে পারবেন। এইচআরে যদি আপনার স্ত্রীকে আপনি ভাড়া দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি ক্লেম করতে পারবেন। তবে হ্যাঁ, সেটা কতটা সত্য সেটা কিন্তু নির্ভর করবে আপনার দেওয়া তথ্যের উপর, অর্থাৎ সততা কিন্তু এখানে আশা করেছে আয়কর দপ্তর। এই হচ্ছে এইচআরে ক্লেম করার মোটামুটি এই যে নতুন বছরের নিয়ম। অবশ্যই আইটিআর ফাইল করার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন। ধন্যবাদ।